সাধারণ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সাধারণত আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। রাডারে ঝড়ের গতিপথ ট্র্যাক করা যায় যাতে আগেভাগেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু ধরুন, হঠাৎ যদি দেশের অর্ধেকের বেশি জায়গায় একসাথে কোনো পূর্বাভাস ছাড়াই একদম বিধ্বংসী ঝড় আঘাত হানে। বাপরে, সেটা তো রীতিমতো একটা দুঃস্বপ্ন। একদম। আর ঠিক এই দৃশ্যটাই এখন ইরানের বাস্তবতা। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। HRNA এবং বিবিসির রিপোর্ট অনুযায়ী মাত্র ২৪ ঘণ্টায় ইরানের ১৭টি প্রদেশে অন্তত ৬৪০টি হামলা চালানো হয়েছে। হ্যাঁ, এটা সত্যি অভাবনীয় একটা সংখ্যা। আজকের এই গভীর আলোচনায় আমরা এই ভয়াবহ মাত্রার ধ্বংসযজ্ঞ আর এর সুদূর প্রসারী বৈশ্বিক প্রভাব নিয়ে কথা বলবো, কারণ এই উৎসগুলোর তথ্য সত্যি খুব উদ্বেগজনক। আসলে গত ৩ সপ্তাহের পরিসংখ্যান যদি দেখি, সেটা রীতিমতো হাড় হিম করা। মানবাধিকার সংস্থা HRN এর তথ্য অনুযায়ী এই সংঘাতে মোট ১,৩৯৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১০ জনই হচ্ছে নিষ্পাপ শিশু। ২১০ জন শিশু, মানে এটা তো... হ্যাঁ, শুধু গত শুক্রবার এই ৬৮ জনের মৃত্যু হয়েছে। ১৭টি প্রদেশে একদিনে ৬৪০টি হামলার। মানে হলো এটা কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র নয়। আক্রমণগুলো পুরো দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমার সবচেয়ে বড় খটকা লাগছে, ১৭টি প্রদেশে একদিনে ৬৪০টি হামলা। মানে এটা তো একটা দেশের অর্ধেকেরও বেশি জায়গায় একসাথে দাবানল ছড়িয়ে পড়ার মতো অবস্থা। একদম ঠিক উপমা দিয়েছেন। কিন্তু এত বড় মাপের একটা আক্রমণ, মানে এতগুলো টার্গেটে একসাথে হলো কিভাবে? এর জন্য তো বিশাল মাপের সামরিক সমন্বয় প্রয়োজন, তাই না? যেটা রাডার বা গোয়েন্দা নজরদারিতে ধরা পড়ার কথা। দেখুন, আধুনিক যুগের যুদ্ধের কৌশল কিন্তু অনেকটাই বদলে গেছে। এখানে প্রথাগত বিশাল সৈন্যবাহিনীর বদলে হয়তো বিকেন্দ্রীভূত সেল বা উন্নত অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেগুলো সাধারণ রাডারকে ফাঁকি দিতে পারে। ঠিক তাই। প্রথাগত রাডার ব্যবস্থাকে এরা অনায়াসে ফাঁকি দিতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল এদের টার্গেট নির্বাচন। আন্তর্জাতিক মানবিক আইনে সামরিক ও বেসামরিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করার একটা কঠোর নিয়ম আছে। হ্যাঁ, ডিস্টিংশনের নিয়ম। কিন্তু এখানে সামরিক স্থাপনা থেকে শুরু করে সাধারণ মানুষের বসতবাড়ি কিছুই বাদ পড়ছে না। সবই লক্ষ্যবস্তু হচ্ছে। তাহলে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোটা স্রেফ আনুষঙ্গিক ক্ষতি বা ওই যে কোলাটারাল ড্যামেজ বলে, সেরকম কিছু নয়? না, একদমই না। এটা কি তবে ইচ্ছাকৃতভাবে পুরো দেশ জুড়ে চরম ভীতি ছড়ানোর একটা সুপরিকল্পিত কৌশল? তথ্য উপাত্ত আসলে সেই দিকেই জোরালো ইঙ্গিত দিচ্ছে। যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বসতবাড়ি লক্ষ্য করে হামলা হয়, তখন এর প্রধান লক্ষ্যই থাকে সাধারণ মানুষের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া। তাহলে এই ভীতি ছড়ানোর পেছনের মূল কারণটা আসলে কি? মানে প্রায় ৩ সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাত হঠাৎ করে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কেন? বিবিসির রিপোর্ট বলছে যে এর পেছনে অভ্যন্তরীণ অস্থিরতা এবং আঞ্চলিক ভূ-রাজনীতি ভীষণভাবে জড়িত। কিন্তু শুধু অভ্যন্তরীণ ক্ষোভ বা রাজনৈতিক টানাপোড়েন থেকে কি রাতারাতি এমন সুসংগঠিত সামরিক হামলা চালানো সম্ভব? মানে আমার তো মনে হয় না। আপনি ঠিকই ধরেছেন। শুধু অভ্যন্তরীণ ক্ষোভ দিয়ে এত অত্যাধুনিক আর নিখুঁত হামলা কোনোভাবেই সম্ভব নয়। বিবিসির বিশ্লেষণে স্পষ্ট যে ইরানের ভেতরের রাজনৈতিক দুর্বলতাকে বাইরের কিছু আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তি কাজে লাগাচ্ছে। আচ্ছা, তার মানে ওই ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের যে ছায়াযুদ্ধ চলছিল, সেটা এখন আড়ালে নেই। ভেতরের অস্থিরতাকে ঢাল হিসেবে ব্যবহার করে বাইরের শক্তিগুলো তাদের নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে। বুঝতে পারছি। মানে অভ্যন্তরীণ দুর্বলতাকে একটা প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর প্রভাব তো শুধু মধ্যপ্রাচ্যের ওই নির্দিষ্ট সীমানার মধ্যেই আটকে থাকবে না। একদমই না, এটা বৃহত্তর পরিসরে আঘাত করবে। তাই তো। কারণ ২০২৬ সালের বিশ্ব অর্থনীতি যখন বহু চড়াই উতরাই পেরিয়ে সবেমাত্র একটা স্থিতিশীলতার দিকে এগোচ্ছিল, তখন এই মাত্রার সংঘাত তো পুরো গ্লোবাল সাপ্লাই চেইনকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। ঠিক সেই জায়গাতে এই সংঘাতের বৈশ্বিক প্রভাব সবচেয়ে মারাত্মক। ইরান আর তার পার্শ্ববর্তী অঞ্চল বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহর অন্যতম প্রধান ধমনী। হ্যাঁ, তেলের বাজার তো এমনিতেই খুব সেনসিটিভ। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। সরবরাহ কমে গেলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা বিশ্বজুড়ে নতুন করে ভয়াবহ মূল্যস্ফীতি বা ইনফ্লেশন উস্কে দেবে।
আর এর পাশাপাশি আর একটা বড় মানবিক সংকটও তো খুব দ্রুত ধেয়ে আসছে, মানে শরণার্থী সংকট, তাই না? ঠিক বলেছেন। সাধারণ মানুষ যখন চারপাশের এই নির্বিচার ধ্বংসযজ্ঞ আর বসতবাড়িতে হামলা থেকে বাঁচতে পালাবে, তখন লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হবে। আর এই বিশাল সংখ্যক মানুষের চাপ তো শেষ পর্যন্ত ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির ওপরই পড়বে। এবং সবচেয়ে হতাশার বিষয় হল, এত বড় একটা বিপর্যয়ের ওপর আন্তর্জাতিক মহল বা সংশ্লিষ্ট পক্ষগুলোর এই নীরবতা। হ্যাঁ, কেউ তো দায় স্বীকার করছে না। এতগুলো হামলার পরও কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিক দাবি বা দায় স্বীকার না থাকাটা এই সংকট সমাধানের পথকে আরও ধোঁয়াশাপূর্ণ করে তুলছে। কার সাথে আলোচনায় বসে এই রক্তপাত থামানো হবে, সেটাই এখন সবচেয়ে বড় ধাঁধা। দায় স্বীকার না করাটা এখন আর কাকতালীয় মনে হচ্ছে না আমার কাছে, বরং এটা একটা সুপরিকল্পিত কৌশল। আর এখানেই আজকের আলোচনার সবচেয়ে চিন্তার বিষয়টা উঠে আসে। বলুন। আন্তর্জাতিক আইনের এমন চরম লঙ্ঘন আর সাধারণ মানুষের উপর নির্বিচার হামলার পরও এই যে একটা নীরবতা আর দায়মুক্তির সংস্কৃতি তৈরি হচ্ছে, তা হয়তো ভবিষ্যতের যুদ্ধের ধরনটাই চিরতরে পাল্টে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। 210টি শিশুর মৃত্যু তো কেবল একটা সংখ্যা নয়। কোনো আনুষ্ঠানিক স্পষ্টীকরণ ছাড়া এমন রক্তপাত কি ভবিষ্যতে বেনামি যুদ্ধ বা অ্যানোনিমাস ওয়ারফেয়ারকেই বিশ্বজুড়ে সংঘাতের নতুন এবং সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত করছে? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়।